ডাক্তার সাহেব, ওর কি সেন্স আছে? কিছু একটা আছে, তবে সেটা সেন্স না, সেটা লজেন্স। লজেন্স, where only common sense is missing. এক্সকিউজ মি, হোয়াট? ডিসক্লেমার, এই চ্যানেলের কোনো কন্টেন্টের পাইরেসির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি করবেন না, পাইরেসি করতে কাউকে উৎসাহিত করবেন না। এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেগুলো চোখে ধরা পড়ে না, তবু মানুষ আজও অনুভব করে, প্রশ্ন করে, ভয় পায়। আজকের পর্বে আমরা এমন বাস্তব অভিজ্ঞতার গল্প শুনব যার কিছু ব্যাখ্যা পাওয়া যায়, আর কিছু এখনো রহস্যের কুয়াশায় ঢাকা। আর যদি আমাদের এই শো শুনে থাকেন কোনো এক্সপার্ট যারা সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, ফোকলোর অথবা প্যারানর্মাল রিসার্চের সাথে যুক্ত, যদি আপনি মনে করেন আপনার জ্ঞান বা অভিজ্ঞতা এই বিষয়গুলোকে আলোকিত করতে পারবে, আমাদের আরও কিছু জানাতে পারবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি চলে আসবেন সরাসরি আমাদের স্টুডিওতে। আমাদেরকে ইমেইল করুন amraolokik@gmail.com এই ঠিকানায়। সৃষ্টি আছে আপনাদের সাথে। আজকের অলৌকিক নিয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটা কোনো শোনা কথা নয়, এটা আমার জীবনের সাথে জড়িয়ে থাকা একটা অভিজ্ঞতার অংশ। আমার পরিবারের একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আমার বাবার বাল্য বন্ধু এবং আমাদের দীর্ঘদিনের পারিবারিক আইন উপদেষ্টা অ্যাডভোকেট বদরুল আমিন সাহেব। আমি তাকে বদরুল চাচা বলেই ডাকি। উল্লেখ্য, ঘটনায় উল্লেখিত সমস্ত নামই ছদ্মনাম। মাসখানেক আগে চাচা আমাকে তার আগ্রাবাদের পুরনো চেম্বারে জরুরি তলব করেন। আমি গিয়ে দেখি চেম্বারটা কেমন অন্ধকার, ফাইলপত্রের গন্ধে ভরা। চাচা তার সেই বিশাল কাঠের চেয়ারটায় বসে কাঁপছিলেন। তার বয়স হয়েছে, কিন্তু আমি তাকে কখনো এতটা বিচলিত হতে দেখিনি। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, রিফাত, তুই তো কোথায় জানি ঘটনা পাঠাস। আমি কোনোদিন এসব বিশ্বাস করিনি, কিন্তু আমি আর পারছি না। একটা কেস, একটা ফাইল আমার 40 বছরের ক্যারিয়ারকে শেষ করে দিয়েছে। আমি মরার আগেই বোঝাটা তোকে দিয়ে যেতে চাই। আমি অবাক হয়ে বললাম, চাচা কি বলছেন এসব, কি হয়েছে? তিনি তার ড্রয়ার থেকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া কেস ফাইল বের করলেন। ফাইলের ওপর লেখা নিরিবিলি ভিলা। তিনি বললেন, আমি তোকে পুরো ঘটনাটা বলছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই কেসের ভেতরে ঘটনা আমি ছাড়া আর কেউ জানে না। আমি আজকেই এই কেসটা পুড়িয়ে ফেলবো, কিন্তু তার আগে সত্যিটা কাউকে বলে যাওয়া দরকার। ঘটনাটা আমি তার ভাষাতেই বলছি। এই কাহিনীর শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 8 বছর আগে, যখন আমার মক্কেল তাহমিদ চৌধুরী আমেরিকা থেকে ঢাকায় ফেরেন। পাইলট ঘোষণা করে দিয়েছিলেন যে প্লেন শীঘ্রই ল্যান্ড করছে। তাহমিদ প্লেনের সিট বেল্ট বাঁধতে বাঁধতে সিটের পেছনে নিজের মাথাটা এলিয়ে দিয়ে ভাবল, আমার দেশে ফিরে আসার এই সিদ্ধান্তটা কি আদৌ ঠিক নাকি ভুল? সে ফয়সালা তো কেবল আগামী সময়ে করতে পারবে। সে ছিল প্রায় 6 ফুট লম্বা, নিয়মিত জিম করে, সুঠাম দেহের অধিকারী, ফর্সা রঙের অত্যন্ত সুদর্শন যুবক। তার ব্যক্তিত্বে বিপরীত লিঙ্গের জন্য এক বিশেষ ধরনের আকর্ষণ ছিল। তার গভীর নীল চোখ দুটিতে এক রকমের অদ্ভুত জ্যোতি ছিল, যা যে কোনো দর্শককে তার প্রতি মুগ্ধ হতে বাধ্য করত। তাকে দেখে বিপরীত লিঙ্গের যে কেউ খুব সহজেই তার আকর্ষণের জালে আটকা পড়ে যেত। এই মুহূর্তেও প্লেনে থাকা বেশিরভাগ মহিলার মনোযোগের প্রধান কেন্দ্রবিন্দু সম্ভবত ছিল সেই। সাধারণত এই ধরনের পরিস্থিতি সে বেশ উপভোগ করলেও সেদিন তার মনটা অন্য কোথাও যেন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। তার চেহারা জুড়ে একটা গাম্ভীর্যের ছাপ স্পষ্ট ফুটে উঠছিল, যা খুব সহজেই বোঝা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই প্লেনটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল। সে প্লেন থেকে নেমে কাস্টমসের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে বাইরে বেরিয়ে এলো। সেদিনই প্রথমবার এমন হলো যে তাকে রিসিভ করার জন্য বাইরের ওয়েটিং হলে কেউ উপস্থিত ছিল না। না হলে তো সবসময় তার বুড়ো বাবা নিজের ওয়াকারটা ঠেলতে ঠেলতে ড্রাইভারের সাথে তাকে এয়ারপোর্টে নিতে আসতেন। তাকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে দেখলেই
তার বুড়ো চোখ দুটো খুশিতে ঝলমল করে উঠত। তিনি তাকে বুকে জড়িয়ে ধরে খুব আন্তরিকতার সাথে বলতেন, আমার ছেলে এসে গেছে, রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো বাবা? তখন তার বুড়ো বাবার সেই অহেতুক দুশ্চিন্তা আর তার বয়স্ক শরীর থেকে ভেসে আসা বিভিন্ন ধরনের ওষুধের মিশ্রিত গন্ধ তার খুব খারাপ লাগতো। তার বাবা এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ, কিন্তু তাহমিদের কেন যেন মনে হতো বার্ধক্যের নিজস্ব একটা বিশেষ গন্ধ থাকে, যা সে প্রত্যেকটা বয়স্ক মানুষের শরীর থেকেই পেত। কিন্তু আজ কেন জানি না তার খুব তীব্রভাবে ইচ্ছে করছিল যে সে যদি আরেকবার তার বাবার শরীর থেকে ভেসে আসা সেই বিভিন্ন ওষুধের মিশ্রিত গন্ধটা বুক ভরে শুকতে পারত। কিন্তু হয়তো সে আসতে অনেক বেশি দেরি করে ফেলেছিল। প্রবাসীরা দূর দেশ থেকে ফিরে আসতে আসতে প্রায় এত বেশি দেরি করে ফেলে যে তাদের ফেরার পথের দিকে চেয়ে থাকতে থাকতে তাদের জন্য অপেক্ষায় থাকা নির্ঘুম রাত কাটানো বাবা মায়ের চোখ দুটো মৃত্যুর কালো চাদরে ঢেকে গিয়ে চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আজ সেই পাষাণ হৃদয়ের যুবকটিও কেন জানি না খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিল। তার চোখ দুটো ভিজে উঠেছিল। তার চোখের ভেতর যেন কান্নার এক উত্তাল সমুদ্র বিদ্রোহ করার জন্য প্রস্তুত হচ্ছিল। সেই কঠিন বাস্তবতাটা খুব ভালোভাবেই জানত যে তার প্রিয় মা বাবা এখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে কবরবাসী হয়েছেন। তার মনটা হতাশার এক অতল গহ্বরে যেন ডুবে যাচ্ছিল। আজ প্রথমবার তার নিজের দেশটাকেও তার কাছে ভিন দেশ বলে মনে হচ্ছিল। সে তার চোখের পাতা ঝাপটালো। কয়েক ফোঁটা অবাধ্য অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি জ্যাকেটের হাতা দিয়ে নিজের মুখটা মুছে নিল। কিছুটা নার্ভাসভাবে সে এদিক ওদিক তাকালো, এটা দেখার জন্য যে কেউ তার এই চুরির কান্না দেখে ফেলল কিনা। কিন্তু তার আশেপাশে থাকা ভিড়ের মনোযোগে মোটেও তার ওপর ছিল না। সে এতগুলো মানুষের ভিড়ে থেকেও যেন আজ বড্ড একা। সে এই একাকিত্বের ভয়ে ঘাবড়ে গিয়ে দ্রুত পায়ে বাইরের দরজার দিকে হাঁটতে শুরু করলো। একাকিত্বের এই তীব্র অনুভূতিটা তার মন আর মস্তিষ্কের ওপর খুব খারাপভাবে প্রভাব ফেলছিল। হঠাৎ করে তার মনোযোগ সামনের ভিড়ের মধ্যে থাকা এক খুব পরিচিত চেহারার উপর গিয়ে পড়ল। সে মনে মনে নিজেকে তিরস্কার করল, আরে এই বিপদটার কথা তো ভুলেই গিয়েছিলাম। সে ভালো করে দেখার জন্য আবার মনোযোগ দিয়ে তাকাতে চাইল, কিন্তু ততক্ষণে সে অনেক দূরে চলে গেছে। শুধু একটা সাদা রঙের আঁচল বাতাসে উঠতে দেখল। পরক্ষণেই সে আঁচলটা ভিড়ের মধ্যে পুরোপুরি হারিয়ে গেল। সে কি সত্যি ওখানে উপস্থিত ছিল, নাকি এটা কেবলই তার অবচেতন মনের কল্পনা ছিল? সেটা ছিল লামিসা, তার স্ত্রী, যাকে সে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নেয়নি। সে নিজের মাথা থেকে ভাবনাটা ঝেড়ে ফেলে এয়ারপোর্ট থেকে বাইরের দিকে হাঁটতে শুরু করলো। সে ভারী পায়ে এয়ারপোর্টের বাইরে এসে একটা ট্যাক্সি থামালো এবং ড্রাইভারকে নিজের বাড়ির ঠিকানাটা বলল, সাভারের দিকে, নদীর ধারে। ট্যাক্সি ড্রাইভার তার ঠিকানাটা শোনার পর কিছুটা ইতস্তত করে বলল, ভাই, এই এলাকাটা তো শহর থেকে অনেক দূরে, আজকাল আবার ডাকাতির ঘটনাও খুব বাড়ছে। আমি রাতের এই শহরে বাইরে মোটেও যেতে পারবো না। তাছাড়া এমনিতে নদীর কাছাকাছি এলাকাগুলোতে নাকি জিন ভূতের আস্তানা থাকে। তার কথা শুনে তাহমিদ অস্ফুটে হেসে ফেলল, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারল যে ট্যাক্সি ড্রাইভার সত্যিই বেশ ভয় পেয়েছিল। সে আর কোনো উপায় না দেখে বাধ্য হয়ে ড্রাইভারকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে যেতে বলল। হোটেলে পৌঁছে সে ড্রাইভারকে ভাড়া মিটিয়ে বিদায় জানালো এবং নিজ হোটেলের ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। রিসেপশনে পৌঁছে সে এক রাতের জন্য নিজের নামে একটা রুম বুক করলো। রুমের চাবিটা নিয়ে যখন সে রুমের কাছে পৌঁছালো, ঠিক তখনই সে হঠাৎ করিডোরের শেষ মাথায় সেই সাদা আঁচলটা আবার উঠতে দেখল। যেই হোক না কেন, সে তো এখানে আসতে পারে না। সে নিজেই নিজেকে একটা ধমক দিল আর আপন মনে বিড়বিড় করতে লাগলো, সাদা রংটা তো আর শুধু ওর একার সম্পত্তি নয়, তাই না? হয়তো ঢাকায় ফিরে আসার কারণে আমার বারবার ওর উপস্থিতির কথা মনে হচ্ছে। না হলে আসল সত্যিটা তো এই যে আমার জীবনে ওর আর কোনো গুরুত্বই নেই। এবার যখন এসেছি তখন ওর কাহিনীটাও একেবারে শেষ করেই যাব। তালাকের মেডেলটা ওকে ঠিক পরিয়েই যাব। এক এক পয়সার জন্য কাঙাল হয়ে ঘুরবে। অনেক বছর তো খুব আয়েশ করে নিল। এইসব কথা বলতে বলতে সে রুমের দরজাটা খুলল এবং ভেতরে ঢুকে পড়ল। পরদিন সকালে তাহমিদের বেশ দেরিতে ঘুম ভাঙল। সে আড়মোড়া ভাঙতে ভাঙতে বাথরুমে চলে গেল। শাওয়ার নেওয়া শেষ করে রুম থেকে বাইরে বেরিয়ে এলো। সে প্রথমেই হোটেলের ডাইনিং হলে বসে ব্রেকফাস্ট করলো এবং তারপর চেক আউট করে বেরিয়ে গেল। আজকের দিনটা বেশ রৌদ্রোজ্জ্বল আর ঝলমলে। সবেমাত্র বসন্তকালের শুরু। বাতাসে তাজা ফুলের স্নিগ্ধ সুবাস আর সতেজতা ছিল। সে হোটেল থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিল
এবং পথে একটা বেকারি থেকে কিছু প্রয়োজনীয় খাবার দাবার কিনে নিল। তারপর ট্যাক্সি ড্রাইভারকে তার বাড়ির ঠিকানাটা বুঝিয়ে বলল। কিছুক্ষণের মধ্যেই ট্যাক্সিটা শহরের সীমা ছাড়িয়ে বাইরে বেরিয়ে গেল। প্রায় 2.5 ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর সে তার চেনা গন্তব্যে এসে পৌঁছাল। নদীর তীরে অবস্থিত সেই বিশাল আলিশান বাড়ি, নিরিবিলি ভিলাকে আজ খুব বিষণ্ণ আর একাকী বলে মনে হচ্ছিল। নিরিবিলি ভিলা নামের ফলকটা দেখা মাত্রই তার সর্বাঙ্গে যেন আগুন জ্বলে গেল। তার স্পষ্ট মনে পড়ল মাত্র 6 মাস আগেও এই গেটে তাহমিদ ভিলা নামের ফলক লাগানো ছিল। তার নিজের সেই শেষ ঝগড়াটার কথা আর সেই সব কটু কথার কথাও মনে পড়ে গেল, যা সে তার বুড়ো বাবা মাকে শুনিয়েছিল। আর তারই ফলস্বরূপ তারা তাকে তাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছিল। সে মনে মনে গালি দিয়ে নিজেকেই নিজে বলল, এই সব কিছু ঘটেছে ওই ডাইনিটার কারণে। এবার আমি ওই ডাইনিটাকে এমন শিক্ষা দিয়ে যাব যে সে সারা জীবন মনে রাখবে। সে ভালো করে চারপাশে তাকালো। দূর দূরান্ত পর্যন্ত কোনো বসতির নাম নিশানা পর্যন্ত ছিল না। সবুজ সতেজ পাহাড়ে ঘেরা নদীর তীরে তৈরি করা সাদা মার্বেল পাথরে সাজানো এই বাড়িটা এক অদ্ভুত বিষণ্ণ দৃশ্য তৈরি করেছিল। ড্রাইভার জিজ্ঞেস করলো, স্যার আপনার মঞ্জিল এসে গেছে? সে ড্রাইভারকে ভাড়াটা মিটিয়ে দিয়ে গাড়ি থেকে নিচে নেমে এলো। মেইন গেটে লাগানো বেলটা বাজিয়ে সে গেটটা একটু ধাক্কা দিল। অবাক হয়ে দেখলো গেটটা খোলাই ছিল। সে কোনো রকম দ্বিধা ছাড়াই সোজা ভেতরে ঢুকে গেল। বাড়ির ড্রাইভওয়েটা বেশ চকচক করছিল। একটা পাজেরো আর একটা টয়োটা গাড়ি সেখানে পার্ক করা ছিল। সে একটা ঠান্ডা দীর্ঘশ্বাস ফেলল এবং মেইন গেটটা বন্ধ করে ভেতরের দিকে এগিয়ে গেল। হঠাৎ করেই তার মনোযোগ বাগানের দিকে কেন্দ্রীভূত হলো। সে দেখতে পেল বাড়ির বিশাল বাগানটা কিছুটা অবিন্যস্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু তা সত্ত্বেও বাগানটা নানান রঙের ফুলে ভরে আছে। সে নিজের অজান্তেই বাগানের দিকে হাঁটতে শুরু করলো। বিশাল বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে থাকা সেই বাগানে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে তার মনোযোগ বাগানের একেবারে শেষ কোণে তৈরি করা কবরগুলোর ওপর নিবদ্ধ হলো। সেগুলো দেখা মাত্রই তার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। দুটো কবর একে অপরের খুব কাছাকাছি পাশাপাশি তৈরি করা ছিল। সেই কবরগুলোর ওপর টকটকে লাল গোলাপের চারা লাগানো ছিল। সে খুব ভালোভাবেই জানত যে এই কবর দুটো কাদের ছিল। সে খুব ক্লান্ত ভারী পায়ে কবর দুটোর দিকে এগিয়ে গেল। তার মনে পড়ছিল যে বিদেশের প্রতি ভালোবাসা আর মোহ তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে সে তার পেছনের সব কিছু, সব দায়িত্ব ভুলে বসেছিল। সে তার বুড়ো আর অসুস্থ বাবা মায়ের শত অনুরোধ, মিনতি আর কান্না সত্ত্বেও তাদের দুজনকেই একা ফেলে রেখে আমেরিকা চলে গিয়েছিল। সে সেখানে গিয়ে আমেরিকান নাগরিকত্ব পাওয়ার লোভে এক শ্বেতাঙ্গ মেয়ে জেনিফারকে বিয়েও করে ফেলেছিল। বছরের পর বছর কেটে যেতে লাগলো। তার বাবা মা ধীরে ধীরে আরও বেশি দুর্বল আর বয়স্ক হয়ে যাচ্ছিলেন। তার ফিরে আসার প্রদীপটা যেন নিভু নিভু করছিল। তারা প্রতি বছরই তাকে ফিরে আসার জন্য তাগাদা দিতেন, আর সে মাত্র কয়েকদিনের জন্য তাদের সাথে দেখা করে তাদের ভুলিয়ে ভালিয়ে আবার তার স্বপ্নের স্বর্গরাজ্য আমেরিকাতে ফিরে যেত। তার মনের ওপর যেন একটা অজানা অনুশোচনার বিশাল বোঝা চেপে বসল। সে হাত তুলে তার বাবা মায়ের কবরের ওপর ফাতেহা পাঠ করল। সে দেখতে পেল কবরের এক কোণে জুঁই আর সাদা গোলাপের গাছগুলো যেন কোনো যত্ন ছাড়াই নিজে থেকেই গজে উঠেছে। গাছগুলো ফুলে ফুলে ভরেছিল। তার কল্পনার চোখে হঠাৎ করেই সাদা পোশাক পরা লামিসার চেহারাটা ভেসে উঠল। তার মনে পড়ল শেষবার তার মুখ থেকে বেরোনো কথাগুলো শুনে লামিসার চোখে যেন কান্নার বন্যা নেমে এসেছিল। তার সেই হরিণীর মতো টানা টানা চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু দেখে কেন জানি না তার এমনটা মনে হয়েছিল যেন কোনো সত্যিকারের মুক্তোর মালা ছিঁড়ে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। হঠাৎ করেই একটা পাখি খুব জোরে ডেকে উঠল, আর সে এক ছটকায় ঘোর থেকে বাস্তবে ফিরে এলো। তার মতে এই সমস্ত ঘটনার জন্য একমাত্র ওই ডাইনি লামিসাই দায়ী ছিল। সে মুখ ঘুরিয়ে বাড়ির মূল ইমারতের কাছে পৌঁছাতেই দেখতে পেল প্রধান দরজাটা নিজে থেকে একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। সে কিছুটা তাজ্জব হলো। সে ভেতরে পা রাখতেই এক মুহূর্তের জন্য বেশ অবাক হয়ে গেল। বাড়ির ভেতরের অবস্থাও চমৎকার। বাড়িটা বরাবরের মতোই ভেতর থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো ছিল। সে বেশ অবাক হয়েই সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল যে সে তাদের পুরনো কর্মচারী মুন্সি কাদেরকে তার ফিরে আসার খবরটা জানিয়েছিল।
সে ভাবল মুন্সি সাহেবই হয়তো পুরনো বিশ্বস্ত কর্মচারী হিসেবে এই দায়িত্বটা পালন করেছেন। সে আর কোনো রকম দ্বিধা না করেই সোজা ভেতরে ঢুকে পড়ল। সে সোজা তার নিজের শোবার ঘরে চলে গেল। তার পুরো শোবার ঘরটা একটা চেনা জানা মিষ্টি সুগন্ধে ভরেছিল। জুঁই ফুলের গন্ধ, লামিসার প্রিয়। তার প্রশস্ত কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার দৃষ্টি সামনের দেয়ালে টাঙানো একটা বড় পোর্ট্রেটের ওপর স্থির হয়ে গেল। তার সমস্ত স্নায়ু যেন উত্তেজনায় টান টান হয়ে উঠল। 4 বছর আগে তার বাবা মা জোর করে তাকে বিয়ে দেয় এক এতিম সহায় সম্বলহীন মেয়ে লামিসার সাথে। এই পোর্ট্রেটটা ঠিক সেদিনেরই তোলা ছিল। সে নিজের অজান্তেই পোর্ট্রেটটার খুব কাছে গিয়ে দাঁড়ালো। পোর্ট্রেটেও তার চেহারায় ফুটে ওঠা উদাসীনতা আর বিরক্তিটা খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। তার নজর এবার লামিসার ওপর পড়ল। সে সত্যি সেদিন খুব সুন্দর একজন কনে সেজেছিল। তার লজ্জায় অবনত দৃষ্টি পোর্ট্রেটেও একইভাবে নত ছিল। তার ঠোঁটের এক কোণে একটা লাজুক মিষ্টি হাসি লেপ্টে ছিল। সেই সুগন্ধি রাতটার প্রতিটি মুহূর্ত তার স্পষ্ট মনে পড়ে গেল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। সে নিজেকেই নিজে তিরস্কার করতে করতে ভাবল, আমি সেদিন এত দুর্বল কেন হয়ে গিয়েছিলাম? লামিসার সৌন্দর্য আমাকে পুরোপুরি কাবু করে ফেলেছিল। আমি তার সান্নিধ্য আর একাকিত্বে সেদিন পাগল হয়ে গিয়েছিলাম কেন? কেন তার সঙ্গ আমাকে সবসময় এমন পাগল করে দেয়? এই রূপবতী ডাইনিটার সান্নিধ্য কেন আমাকে সবসময় এমন মাতাল করে দেয়? হঠাৎ করেই তার চিন্তার জাল অন্য কারো আগমনের শব্দে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে ঘুরে তাকালো। সে দেখতে পেল তার জানের দুশ্মন লামিসা দরজার ঠিক আড়ালে দাঁড়িয়ে আছে। সে তার স্বভাব মতো আজও একটা সাদা রঙের পোশাক পরেছিল। তার লম্বা কালো চুলগুলো খোলা ছিল। তার এই লম্বা চুলের কারণেই সে প্রায়ই তাকে ডাইনি বলে ডাকত। সে অভিযোগ ভরা দৃষ্টিতে তাহমিদের দিকে তাকিয়েছিল। তার মাথায় একটা ওড়না দেওয়া ছিল। তার উপস্থিতি তাহমিদকে কেমন যেন অস্বস্তিতে ফেলে দিল। তাহমিদ অনেক কষ্টে সাহস সঞ্চয় করে গলা খাঁকারি দিয়ে বলল, মা বাবার মৃত্যুতে আমি সত্যি খুব দুঃখিত। লামিসা তার কাজল টানা কালো চোখ দুটো তুলে তাকালো। তার চোখ দুটোর মধ্যে যেন একটা আস্ত পৃথিবী ছিল। সেই চোখের ভেতর অশ্রুর সাথে সাথে আরো কত কি যে ছিল, অভিযোগ, না পাওয়া, দুঃখ আর যন্ত্রণা। তাহমিদ তার সেই দৃষ্টির সামনে নিজেকে কেমন যেন গুটিয়ে নিল। লামিসা খুব আস্তে করে বলল, আমার উপস্থিতি আপনার কোনো কষ্টের কারণ হবে না। খাওয়ার টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে। এই কথা বলেই সে ধীর পায়ে সেখান থেকে ঘুরে চলে গেল। তাহমিদ নিজের লজ্জাটা ঢাকার জন্য সোজা ডাইনিং হলের দিকে হাঁটতে শুরু করলো। সে দেখতে পেল টেবিলের ওপর খুব সুন্দর করে পরিপাটিভাবে খাবার সাজানো। সে পেট ভরে রাতের খাবার খেলো। খাবার শেষ করে সে কোনো কথা না বলে সোজা গিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। আমি মানে বদরুল জানি যে তাহমিদের সেখানে থাকার কোনো ইচ্ছাই ছিল না। সে শুধু আমার সাথে মানে তার উকিলের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। সে দেখতে চেয়েছিল ওই উইলে কি আছে। কিন্তু সেই রাতেই ঘটনা মোড় নেয়। গভীর রাতে তাহমিদের ঘুম ভেঙে গেল। তার মনে হলো কেউ তার ঘরে কাঁদছে। একটা চাপা কান্নার আওয়াজ। সে লাইট জ্বালালো, কেউ নেই। কিন্তু ঘরের ভেতর জুঁই ফুলের গন্ধের সাথে একটা তীব্র পচা শ্যাওলা ধরা পানির গন্ধ মিশে আছে। সে বাথরুমে গেল, আর তখনই আয়নায় সে দৃশ্যটা দেখা গেল। তার পেছনে কাঁধের ওপর দিয়ে একটা ভেজা শাড়ি পরা মেয়ে উঁকি দিচ্ছে। মেয়েটার চুল ভেজা, মুখটা ফোলা, চোখ দুটো সাদা। তাহমিদ চিৎকার করে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। পরের রাতে সে আবার শব্দ শুনল। এবার তার মৃত মায়ের গলার স্বর। তাহমিদ, বাবা, তুই কেন গেলি? ওই ডাইনিটাই আমাদের মারছে। ও আমাদেরকে খাইতে দেয় নাই। ও আমাদের বিষ দিছে। তাহমিদের রক্ত হিম হয়ে গেল। সে ঘর থেকে ছুটে বেরিয়ে লামিসার ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলো। খোলো, তুমি আমার মা বাবাকে খুন করেছো, আমি সব জানি। লামিসা দরজা খুলল। তার চোখে ঘুম। কি বলছেন এসব? আপনি কি পাগল হয়ে গেছেন? আমার মা আমাকে বলে গেছে। তাহমিদ চিৎকার করছিল। লামিসা খুব শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল। আপনার মা তো মারা গেছেন। তার কথা আপনি কিভাবে শুনলেন?
আপনার বিশ্রাম দরকার। সেই রাতে তাহমিদ যখন আবার ঘুমালো, তখন সে অনুভব করলো তার বুকের ওপর কেউ বসে আছে, একটা ভারী কিছু। সে চোখ খুলতে পারছিল না, নিঃশ্বাস নিতে পারছিল না। সে শুধু দেখতে পেল সে ভেজা শাড়ি পরা মেয়েটা, যার নাম সে জানতো না, সে তার বুকের ওপর বসে আছে আর তার গলা টিপে ধরেছে। মেয়েটা তার কানে কানে ফিসফিস করে বলল, লামিসারে কষ্ট দিবি না, ও আমাদের, তুই ওর জামাই হইতে পারস, কিন্তু ও আমাকে বংশধর, তুই ওরে ছাড়বি না, তুই কোথাও যাবি না। একটা ছটকায় তাহমিদ খাট থেকে পড়ে গেল। তার নিঃশ্বাস ফিরে এলো, সে ঘামে ভিজে একাকার। সেদিন সকালেই সে আমার চেম্বারে এলো। সে প্রায় পাগলের মতো তখন আচরণ করছিল। আমাকে সব বলল। সে বলল লামিসা একজন ডাইনি, সে তার বাবা মাকে খুন করেছে, এখন তাকেও মারার চেষ্টা করছে। আমি তার কথা শুনে অবাক হলাম, তাকে শান্ত করলাম, তাকে উইলটা দেখালাম। উইলে লেখা ছিল তাহমিদের বাবা মা তাদের সমস্ত সম্পত্তি লামিসার নামে এবং তার অনাগত সন্তানের নামে লিখে দিয়ে গেছেন। অনাগত সন্তান? তাহমিদ আবার হতভম্ব হয়ে তাকালো। আমি বললাম, হ্যাঁ, লামিসা প্রেগনেন্ট, 3 মাসের। তাহমিদের চেহারাটা বদলে গেল, রাগ, ঘৃণা আর তারপর একটা শীতলতা। সে বুঝতে পারলো সে যদি লামিসাকে ডিভোর্স দেয় সে কিছুই পাবে না, কিন্তু লামিসা আর ওই সন্তান যদি মারা যায় তাহলে সেই একমাত্র উত্তরাধিকারী হিসেবে সব পাবে। সে আমার চেম্বার থেকে নীরবে বেরিয়ে গেল। আমি তখন বুঝিনি তার মাথায় কি ভয়ঙ্কর পরিকল্পনা করছিল। সন্ধ্যা নামার পর তার ঘুম ভাঙল। সে ফ্রেশ হয়ে বাগানে গেল, দেখতে পেল লনে সুন্দর করে চেয়ার পাতা আছে। সে একটা চেয়ারে বসে কিছুক্ষণ সেই সুন্দর সুগন্ধি রাতের সতেজ বাতাসটা প্রাণ ভরে অনুভব করল। তারপর এদিক ওদিক দেখতে দেখতে আনমনে হাঁটতে হাঁটতে বেশ দূরে সে পুরনো অশ্বত্থ গাছটার নিচে এসে দাঁড়ালো। সে নিজের মাথা থেকে এসব ভাবনা ছেড়ে ফেলে হেসে উঠল। প্যাকেট থেকে নিজের সেলফোনটা বের করলো এবং ডালপালার ফাঁক দিয়ে চুইয়ে আসা চাঁদের আলোয় রিয়েল এস্টেট এজেন্টের নাম্বারটা ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে ফোনটা রিসিভড হলো। সে তাকে নির্দেশের সুরে বলল, সালাম সাহেব, আমি যত দ্রুত সম্ভব আমার এই বাড়ি আর আমার নামে থাকা অন্য সমস্ত সম্পত্তি বিক্রি করে পুরো টাকাটা আমেরিকান ডলারে বদলে নিয়ে ফিরে আমেরিকা চলে যেতে চাই। জেনিফার আমার জন্য অপেক্ষা করছে। সালাম সাহেবের উত্তর শুনে তার মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। ফোনটা বন্ধ করে সে পেছনে ঘুরতে ভয় আঁতকে উঠল। তার ঠিক পেছনেই একজন মহিলা দাঁড়িয়েছিল। সেই মহিলার পরনে ছিল লাল টকটকে আর কালো রঙের একটা ঘাগরা চলি। তার শরীরে ঐতিহ্যবাহী রূপোর গয়না দেখা যাচ্ছিল। তার মুখটা ঘোমটায় ঢাকা ছিল। তাহমিদ নিজের ভয়ের ওপর নিয়ন্ত্রণ পেয়ে কোনো মতে বলল, কে তুমি? আমাকে ছাড়, নিজের কথা বল, তোর কোনো খবর আছে? তুই কে? তুই যা করতে চাইছিস সেটা ন্যায় নয়, অন্যায়। ডাইনি ও নয়, ডাইনি তো তুই, যে নিজের বংশ শেষ করে দিতে এসেছিস। তার কণ্ঠস্বরটা ছিল খসখসে, বয়স্ক। তাহমিদের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা ভয়ের স্রোত বয়ে গেল। তার মনে হলো এই মহিলা যেন তার মনের কথাও পড়তে পারছে। চাঁদের সেই দুধ সাদা আলোয় তাকে খুব রহস্যময় লাগছিল। তাহমিদ তার দ্রুত হয়ে ওঠা হৃদস্পন্দনকে সামলে নিয়ে ধমকের সুরে বলল, কাজের লোকের মতো থাকো, নিজের অবস্থান ভুলে গিয়ে বেশি কথা বলো না। সে মহিলা হঠাৎ করেই তাহমিদের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল আর বলল, আমার তো কিছুই না, কিন্তু লামিসা বেটির কি হবে? তুই কি একবারও ভেবেছিস তুই তোর মাথা গোঁজার ছাদটাও কেড়ে নেওয়ার পরিকল্পনা করছিস, তাই না? এই জন্যই তো দূরে এই অশ্বত্থ গাছের নিচে ফোন করতে এসেছিলি। তাহমিদ রীতিমতো অবাক হয়ে গেল যে একজন সাধারণ চেহারার কাজের লোক কিভাবে তার মনের ভেতরের কথাগুলো এমন নিখুঁতভাবে ধরে ফেলল। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, এটা আমার বাবার বাড়ি, আমার সম্পত্তি, আমার ইচ্ছে, আমি এটা নিয়ে যা খুশি তাই করব। সে ঘুরে দাঁড়ালো এবং আরো বেশি অবাক হলো। সে কাজের লোকটা ততক্ষণে চলে গেছে। সে অশ্বত্থ গাছের নিচে তখন সম্পূর্ণ একা দাঁড়িয়েছিল। সে তীব্র রাগ আর ক্রোধ নিয়ে বাড়ির মূল ইমারতের দিকে হাঁটতে শুরু করলো। ভেতরে ঢুকে লামিসাকে জোরে জোরে চিৎকার করে ডাকতে শুরু করলো। লামিসা কিছুটা ঘাবড়ে গিয়ে সামনে ছুটে আসলো। তাহমিদের এক ঝটকায় নির্দয়ভাবে তার শরীরের চারপাশে জড়ানো চাদরটা টেনে ছিঁড়ে ফেললো।
পরক্ষণেই যা দেখতে পেল তাতে তার চোখ দুটো বিস্ময়ে একেবারে বিস্ফোরিত হয়ে গেল। লামিসার সামান্য স্ফীত উদর সেই কঠিন সত্যটা বলছিল, যা সে কোনোভাবে বিশ্বাস করতে চায়নি। লামিসা কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে সবটা জানাতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেদিন এমন রেগে গিয়ে চলে গেলেন যে আর একবারও পেছনে ফিরে তাকালেন না। বাবা আর মা কিন্তু আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেননি, বরং এই সিদ্ধান্তটা তারা আপনাকে আমাদের সাথে বেঁধে রাখার জন্য নিয়েছিলেন। ডাক্তারের মতে আমাদের বাচ্চারা যমজ, এমনকি 3 জনও হতে পারে। আপনি বলুন, আমার বাচ্চাদের কি দোষ? আমি একা কিভাবে এই বাচ্চাদের মানুষ করতে পারবো? পরবর্তী দিনগুলো লামিসার জীবনের সবচেয়ে সুন্দর আর চমৎকার দিন ছিল। তা আমি যেন এক মুহূর্তেই কেমন বদলে গেল। তার অকৃত্রিম ভালোবাসা আর গভীর অনুরাগ লামিসাকে যেন আরও বেশি রূপবতী আর সুন্দর করে তুলেছিল। বিয়ের দীর্ঘ 4 বছর পর সে অবশেষে তার স্বামীর সত্যিকারের ভালোবাসা আর একান্ত মনোযোগ পেয়েছিল। ডাক্তার তার শেষ আল্ট্রাসাউন্ড রিপোর্টে 3টি বাচ্চার আগমনের সুসংবাদ নিশ্চিত করে দিয়েছিল। লামিসা এত খুশি ছিল যে তার মনে হচ্ছিল যেন স্বর্গের সব সুখ তার পায়ের নিচে এসে জমা হয়েছে। এরই মধ্যে তাহমিদ একটা জিনিস খেয়াল করলো। লামিসা প্রায়ই সে অশ্বত্থ গাছে লাগানো দোলনাটায় গিয়ে চুপচাপ বসে থাকে। তার প্রায় সময় এমনটা মনে হতো যেন লামিসা ওখানে বসে কারো সাথে নিচু স্বরে কথা বলছে, কিন্তু তাহমিদ কাছে গেলেই সে একদম চুপ হয়ে যেত। সে অবশ্য কোনো দিনই সেখানে অন্য কাউকে দেখতে পায়নি। 1-2বার সেই ব্যাপারে লামিসাকে জিজ্ঞেসও করেছিল। লামিসা তখন দুষ্টুমি ভরা হাসি হেসে বলতো, আপনার কথা মতোই তো, আমি একটা ডাইনি। সেদিন বাইরে এসে সে দেখল লামিসা খুব জোরে জোরে গুনগুন করে গান গাইতে গাইতে দোল খাচ্ছে। সেই ভরা চাঁদনি রাতে এমনটা মনে হচ্ছিল যেন তার দোলনাটা সোজা গিয়ে চাঁদকেই ছুঁয়ে ফেলবে। হঠাৎ করেই তাহমিদের মাথায় একটা ভয়ঙ্কর পরিকল্পনা খেলে গেল। সে ভাবল, এতখানি ওজন নিয়ে লামিসা যদি এত উঁচু দোলনা থেকে নিচে পড়ে যায় তাহলে তো তার মৃত্যুও ঘটতে পারে। সে তার এই শয়তানি পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে পা টিপে টিপে লামিসার পেছনের দিকে এগোতে লাগলো। দোলনাটা ধাক্কা দেওয়ার জন্য হাতটা বাড়াতে যাবে, ঠিক তখনই ভয়ে তার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল। কোথা থেকে যেন হঠাৎ করেই সে ঘাগরা পরা কাজের লোকটা তার ঠিক সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসা ধবধবে সাদা দাঁত আর তার চোখের ক্রুদ্ধ চাহনি তাহমিদকে খুব খারাপভাবে ভয় পাইয়ে দিল। তার পাড়ানো হাতটা যেন অবশ হয়ে নিচে নেমে এলো। ঠিক সেই মুহূর্তে লামিসা তার উপস্থিতি টের পেয়ে গেল। সে দোলনার গতি আস্তে আস্তে কমিয়ে দিয়ে বলল, তাহমিদ। তাহমিদ মুখে একটা মেকি হাসি ফুটিয়ে দোলনাটা থামিয়ে দিল। সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, কিন্তু তখন আর সেই কাজের লোকটার কোনো নাম নিশানা দেখতে পেল না। এই ঘটনার পর তাহমিদ বুঝল ওই এন্টিটিরা লামিসাকে সরাসরি আঘাত করতে দেবে না, তাকে অন্য পথ ধরতে হবে। সে শহরের ফার্মেসি থেকে তার পুরনো বন্ধু ফয়সালের কাছ থেকে সে কাঙ্ক্ষিত ওষুধটা জোগাড় করল। ফয়সাল, তুই তো একদম নিশ্চিত যে এটাতে আমার সমস্যার সমাধান হয়ে যাবে? ফয়সাল ওষুধটা একটা খাকি রঙের খামের ভেতর ভরতে ভরতে বলল, একদম চিন্তা করিস না। তার প্ল্যান, এই ওষুধটা খাইয়ে 3টে বাচ্চাই জন্মানোর আগেই পেটের ভেতর মেরে ফেলবে, আর লামিসাও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। তাহমিদ একটা ক্রূর হাসি হেসে খামটা হাতে নিল এবং গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির দিকে গাড়িটা ঘোরালো। বাড়ি পৌঁছাতেই সে আর এক মুহূর্তে দেরি না করে সোজা রান্নাঘরে গিয়ে 2টি গ্লাসে তাজা ডালিমের জুস বানালো। সে সাবধানে এদিক ওদিক তাকালো এবং তারপর ওষুধের পুরো পরিমাণটা একটা গ্লাসের জুসে ঢেলে দিল। সে চামচ দিয়ে জুসটা নাড়তে নাড়তে এক ধরনের পৈশাচিক আনন্দে মাথা নাড়ল আর বলল, তোকে এই দুনিয়া থেকে বিদায় জানানোর আগে কোনো একটা চৌরাস্তায় ভিক্ষা করতে বসিয়ে যাব, এটা আমার প্রতিজ্ঞা। সে এবার লামিসাকে ডাকতে শুরু করলো। লামিসা তখন বাড়ির ভেতরে ছিল না। সে তাকে খুঁজতে খুঁজতে বাইরে বাগানের দিকে চলে গেল। সে দেখতে পেল লামিসা তার স্বভাব মতোই সেই ভরা চাঁদনি রাতে অশ্বত্থ গাছটার নিচে দাঁড়িয়ে একা একাই কারোর সাথে কথা বলছে। সে ধীরে ধীরে সন্তর্পণে
হেঁটে তার কাছে পৌঁছালো। কিন্তু কাছে গিয়েই এটা দেখে সে থমকে গেল যে লামিসা সম্পূর্ণ একা দাঁড়িয়ে। সে কিছুটা বিভ্রান্ত স্বরেই লামিসাকে বলল, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে? লামিসা বলল, কই না তো, আমি তো গুনগুন করে গান গাইছিলাম, কারোর সাথে কথা তো বলছিলাম না। আসুন এখানে বসুন। তাহমিদের সন্দেহের দৃষ্টিতে একবার তার দিকে তাকালো এবং জুসের ট্রেটা সামনের টেবিলের উপর রেখে দিল। আরে বাহ, আপনি ঠিক কিভাবে জানলেন যে আমার এই মুহূর্তে ডালিমের জুস খেতে খুব ইচ্ছে করছিল? তোমার ওপর এখন তিনটে জীবনের ভার লামিসা। আমি চাই যে আমার স্ত্রী আর আমার বাচ্চারা যেন সুস্থ সবল থাকে। লামিসা বলল, আপনি কি ভীষণ বদলে গেছেন, তাই না? আপনি এখন আমাদের কতটা ভালোবাসেন। তাহমিদের চেহারার ওপর দিয়ে একটা অদ্ভুত ভাবনার রং যেন খেলে গেল। আপনি যদি কষ্ট করে সামনের গাছ থেকে আমার জন্য কয়েকটা লেবুও পেরে আনতেন, আমার কেন জানি না খুব ইচ্ছে করছে যে জুসের ওপর লেবুর রস চিপে তারপরে খাই। তাহমিদ যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে ওই বিষ মেশানো জুসটা খাইয়ে তার থেকে চিরতরে মুক্তি পেতে চেয়েছিল। সে তাই আর কোনো দ্বিমত না করে অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো এবং লেবু গাছের দিকে হাঁটতে শুরু করলো। লেবু পেরে ফিরে এসে দেখলো লামিসা খুব আয়েশ করে জুস খেতে ব্যস্ত। এই দৃশ্য দেখে আনন্দে তার মনটা নেচে উঠল, কিন্তু সে বাইরে কোনো ধরনের ভাবাবেগ প্রকাশ না করে খুব স্বাভাবিকভাবে নিজের চেয়ারের উপর বসে পড়ল। অন্য জুসের গ্লাসটা হাতে তুলে নিয়ে একটা চুমুক দিয়ে বলল, লেবুর ইচ্ছেটা বদলে গেল, এখন আর খেতে ইচ্ছে করছে না। তাহমিদের তখন একটাই উদ্দেশ্য ছিল, লামিসা যেন জলদি জলদি পুরো জুসটা শেষ করে ফেলে। সে খুব অধৈর্য হয়েই নিজের জুসটা শেষ করলো আর জিজ্ঞেস করলো, এখন তোমার কেমন লাগছে লামিসা? লামিসা বলল, হ্যাঁ, বেশ ভালো লাগছে। তাহমিদ খুব বিভ্রান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। জুস তো শেষ, কিন্তু লামিসার কিছুই তো হচ্ছে না। হঠাৎ করেই তার নজর অশ্বত্থ গাছটার ওপরের ডালপালার দিকে চলে গেল। সে দেখতে পেল অগণিত ঘাগরা পরা লম্বা লম্বা চুলের ভয়ঙ্কর চেহারার মহিলারা গাছটার বিভিন্ন ডালে বসে আছে। তাদের ধবধবে সাদা দাঁত আর সাদা চোখগুলো দেখতে অনেক ভয়ানক লাগছিল। তারা সবাই তার দিকে আঙুল তুলে ইশারা করছিল। সে ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। তার নিজের বুকটা কেমন জানি ভারী লাগছিল। তার পুরো শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে আসছিল। তার শরীরের রক্ত সঞ্চালন কেমন যেন ধীর হয়ে আসছিল। সে বুঝল লামিসা গ্লাস বদল করেনি। সে যখন লেবু আনতে গিয়েছিল তখন ওই সত্তাগুলো ওরা বিষওয়ালা গ্লাসটাকেই বদলে দিয়েছে। দেখতে দেখতে সেই সমস্ত ডাইনিরা গাছ থেকে নেমে এসে তার চারপাশে গোল হয়ে ঘিরে দাঁড়ালো। এবার তারা সবাই মিলে উঁচু গলায় গান গাইতে শুরু করলো। তাহমিদ আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তার চোখের ওপর কেবল নীল হলুদ রঙের অসংখ্য বিন্দু নাচতে লাগলো। সে থপ করে একটা শব্দ করে মাটির উপর মুখ থুবড়ে পড়ে গেল। লামিসা মুচকি হেসে তার পাশে এসে বসলো আর ঘাগরা পরা ডাইনিদের দিকে ইশারা করে বলল, ইনি হলেন রুকসানা খালা, আর এটা হলো তার পুরো পরিবার। আমার বড় খালা তো তোর মতো এমন বেইমান আর পাপের কলজেটা চিবিয়ে খেতে চেয়েছিল, কিন্তু আমার ভালোবাসার কাছে সে আজ অসহায় হয়ে গেল। রুকসানা নামের সেই মহিলা যে ছিল তাদের মধ্যে প্রধান, সে তাহমিদের মাথার কাছে বসে হেসে বলল, তোর তো কোনো কিছুরই খবর নেই, তুই তো ভুল ধারণার বসেই মারা পড়লি রে। লামিসা একা, আমরা কোনোভাবেই লামিসা বেটির কোনো ক্ষতি হতে দিতাম না। তুই এটা কিভাবে ধারণা করলি যে তুই ওকে মেরে ফেলতে চাইবি আর আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব? তাহমিদের শরীর আর চেহারা ততক্ষণে অসাড় হয়ে পড়েছিল। সে অনেক কষ্টে অস্ফুট স্বরে বলল, ডাইনিরা আমার সাথে কি করেছে? আমার কি হচ্ছে লামিসা? লামিসা তার হাতটা ধরে থাপড়াতে থাপড়াতে বলল, তোমাকে সেই জুসটাই খাওয়ানো হয়েছে যেটা তুমি আমাকে আর আমার বাচ্চাদের মারার জন্য বানিয়ে এনেছিলে। তাহমিদের চোখ দুটো আতঙ্কে প্রায় ঠিকরে বেরিয়ে আসছিল। সে ভাঙা ভাঙা জড়িয়ে যাওয়া গলায় বলল, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া আল্লাহর দোহাই। তার জিভটাও তখন অবশ হয়ে আসছিল। রুকসানা মুচকে এসে তার কপালে হাতটা রাখলো। তাহমিদের শির দ্বারা বেয়ে একটা তীব্র ভয়ের শীতল স্রোত বয়ে গেল। লামিসা বলল, তুমি মরবে না,
শুধু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে আমার সাথে আর আমার বাচ্চাদের সাথে বাকি জীবন কাটাবে। এটাই তোমার পাপের শাস্তি তাহমিদ, আর এটাই হলো প্রকৃতির ন্যায়। যদিও তুমি তো আমার বাচ্চাদের মেরে ফেলে আমাকে কোনো এক চৌরাস্তায় ভিক্ষা করতে বসিয়ে দিতে চেয়েছিলে, তাই না? কিন্তু আমি তোমার মতো এতটা নিষ্ঠুর নই। তাহমিদ শেষবারের মতো চিৎকার করতে চাইল, কিন্তু তার জিভটাও তার শরীরের মতো তার সঙ্গ পুরোপুরি ছেড়ে দিয়েছিল। লামিসা আবার সেই দোলনাটায় গিয়ে বসলো এবং গুনগুন করে গান গাইতে লাগলো। তাহমিদ ক্লান্তিতে চোখ দুটো পুরোপুরি বন্ধ করে ফেলল। সে খুব ভালোভাবেই জানতো যে এখন থেকে তাকে আজীবন এই বন্দি দশা ভোগ করেই কাটাতে হবে। তার নিজের সযত্নে তৈরি করা কারাগারে সে নিজেই বন্দি হয়ে গেল। বদরুল চাচা থামলেন। তিনি ঘেমে গিয়েছিলেন। আমি বললাম, চাচা এই তো, ঘটনা তো শেষ, তাহমিদ শাস্তি পেয়েছে। চাচা আমার দিকে তাকিয়ে হাসলেন, একটা ভয়ঙ্কর হাসি। শেষ? নারী রিফাত, শেষ না। আসল ঘটনা তো এর পর। আমি এইসব জানলাম কিভাবে? ওই ডায়েরি, তাহমিদের ভাবনা, এসব। ঘটনার 1 বছর পর যখন ওই ট্রিপলেট বাচ্চাগুলোর জন্ম হলো, লামিসা আমাকে নিরিবিলি ভিলাতে ডাকল কিছু আইনি কাগজপত্রের জন্য। চাচা বলা শুরু করলেন। আমি যখন গেলাম আমি দেখতে পেলাম সেই দৃশ্য। লামিসা তরুণী এক বিধবার মতো বসে আছে। সে আমার হাতে জমি জমা থেকে আসা বেশ বড় অঙ্কের টাকাটা ধরিয়ে দিল। তারপর সে তার সামনে রাখা হিসাবপত্রের বিভিন্ন কাগজপত্র খুব মনোযোগ দিয়ে যাচাই বাছাইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আমি একদৃষ্টে লামিসার দিকে তাকিয়ে ভাবলাম, এই ভর তরুণ বয়সে একজন বিধবার মতো এমন নিঃসঙ্গ জীবন কাটানো যে কোনো নারীর পক্ষে ঠিক কতটা কঠিন একটা কাজ। এই বেচারির ওপর একদিকে যেমন রয়েছে তার মাসুম বাচ্চাদের মানুষ করার, তাদের দেখাশোনা করার গুরু দায়িত্ব, ঠিক তেমনি তার পাশাপাশি একজন সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত মানুষের সার্বক্ষণিক সেবার বোঝাও তাকে বইতে হচ্ছে। আমি গভীর সহানুভূতির সাথে হুইল চেয়ারে বসে থাকা সে অসহায় লোকটার দিকে তাকালাম। তাহমিদ, তার সম্পূর্ণ শরীরটা পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছিল। সে এতটুকুও নড়াচড়া করতে পারত না। কেবল তার চোখ আর মুখের ভাবভঙ্গি তার বেঁচে থাকার একমাত্র প্রমাণ দিচ্ছিল। ওই মুহূর্তেও তার স্থির দৃষ্টি নিবদ্ধ ছিল দূরে একটা বড় অশ্বত্থ গাছের নিচে খেলতে থাকা তার ফুটফুটে 3টি বাচ্চার ওপর। 2টি ফুটফুটে ছেলে আর একটা মিষ্টি মেয়ে। তারা নিজেদের মতো করে খেলায় ব্যস্ত। হঠাৎ করে আমার কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। আমার এমনটা মনে হলো যে বাচ্চারা যেন তাদের কোনো এক অদৃশ্য বন্ধুর সাথে খেলায় মেতে আছে। আমি স্পষ্টতই একটা খিলখিল করে হেসে ওঠা মিষ্টি নারী কণ্ঠের হাসির আওয়াজও শুনতে পেলাম। হঠাৎ ছোট মেয়েটা তোহা খুব অবলীলায় ছুটে গিয়ে গাছটাতে লাগানো একটা দোলনার ওপর বসে পড়ল আর আবদারের সুরে বলে উঠল, রুকু খালা, আমাকে খুব জোরে জোরে দোল দাও না। রিফাত, আমার চোখের সামনেই সেই দোলনাটা ধীরে ধীরে দুলতে শুরু করলো। বাতাস একদম স্থির ছিল, মেয়েটার পা দুটো মাটিতে লাগছিল না, কিন্তু তা সত্ত্বেও দোলনাটা ক্রমাগত উঁচুতে আরও উঁচুতে উঠতে লাগলো। বাচ্চা মেয়েটা খুশিতে খিলখিল করে হেসে উঠছিল। এই দৃশ্য দেখে আমার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। আমি দেখতে পেলাম হুইল চেয়ারে বসে অসহায়ভাবে তাহমিদ খুব তীব্র যন্ত্রণায় ছটফট করছিল। তার চোখ দুটো ভয়ের তীব্রতায় যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল। তার ঠোঁট থেকে বেরিয়ে আসা সেই অস্পষ্ট গোঙানির আওয়াজ এতটাই তীব্র ছিল যে আমি বেশ ভয় পাচ্ছিলাম। আমি কৌতূহলী হয়ে আমার কানটা লোকটার মুখের কাছে নিয়ে গেলাম। সে ভাঙা ভাঙা জড়িয়ে যাওয়া গলায় আতঙ্কিত স্বরে বলল, রুকসানা ছিল, ওটা রুকসানা ছিল, ও একটা ডাইনি, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, আল্লাহর দোহাই, আমাকে এখান থেকে বাঁচাও। আমি এটা জেনে খুব অবাক হলাম যে তাহমিদ আসলে কথা বলার ক্ষমতা রাখে। আমি দ্রুত হুইল চেয়ারটা ঠেলে বসার ঘরের দিকে নিয়ে যেতে শুরু করলাম। আমি দেখতে পেলাম লামিসা ঘরের ভেতরে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে একটা খুব রহস্যময় অদ্ভুত হাসি লেগেছিল আর তার চোখে ছিল এক ধরনের নিষ্ঠুরতার চকমকানি। এই দৃশ্যটা দেখে আমার শির দ্বারা বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি লামিসার কাছ থেকে অনুমতি চাইলাম আর হিসাবপত্রের ফাইলপত্র গুছিয়ে সেখান থেকে বিদায় নিলাম। আমি গাড়িটা বের করতে করতে দেখতে পেলাম লামিসা ঝুঁকে পড়ে হুইল চেয়ারে বসা তাহমিদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলছে। তাহমিদের চেহারায় তখন যন্ত্রণার কষ্টের এক বিশাল পৃথিবী যেন আছড়ে পড়েছিল। তার মুখের রং ভয়ে আর যন্ত্রণায় নীলচে হয়ে গিয়েছিল।
আমি নিরিবিলি ভিলা থেকে বের হয়ে যখন রাস্তায় নামলাম, তখন আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম যে এই বাড়ির বাসিন্দারা কোনো এক গভীর রহস্যের জালে জড়িয়ে পড়েছে। লামিসা আর একা নয়, ওই অদৃশ্য শক্তিরা, ওই অশ্বত্থ গাছের সত্তাগুলো, ওরা লামিসাকে রক্ষা করছে না, ওরা লামিসাকে ব্যবহার করছে। আর ওরা তাহমিদের ভয়, ওর যন্ত্রণা, ওর পক্ষাঘাতগ্রস্ত শরীরের ভেতর ওই জীবন্ত নরকটাকে খেয়ে বেঁচে আছে। আমি তোকে যে ডায়েরিটা পড়ে শোনালাম, এটা আর কারো কথা নয়, আমারই লেখা, যা তাহমিদ নিজে আমাকে দিয়ে লিখিয়েছে। লামিসার সাথে আমার মাঝে মাঝে দেখা করতে যেতে হতো। এছাড়াও একবার কিছু কাগজে সাইন করার জন্য লামিসা তাহমিদকে এখানে এনেছিল। তাহমিদের কথা মতো আমি লামিসাকে কোর্টের কাজ দেখিয়ে দুজনকে আলাদা করি। এরপর আমি এসব ঘটনা জানতে পারি। বদরুল চাচা থামলেন। আমি চাচার চেম্বার থেকে যখন বের হলাম, আমার পা কাঁপছিল। বদরুল চাচা আমাকে ওই ফাইলের একটা কাগজও ধরতে দেননি, শুধু ঘটনাটা শুনিয়েছেন। আমি যখন দরজা দিয়ে বের হচ্ছি, চাচা আমাকে পেছন থেকে ডাকলেন। আমি ঘুরে তাকালাম। তিনি তার ডেস্ক থেকে একটা ছোট ভাঁজ করা চিঠি আমার দিকে এগিয়ে দিলেন। এটা গতকাল আমার নামে এসেছে, লামিসার কাছ থেকে, প্রায় 7 বছর পর। আমি চিঠিটা খুললাম। তাতে শুধু একটা লাইন লেখা ছিল, বদরুল সাহেব, আপনার সাথে সেদিন কথা বলে আমার খুব ভালো লেগেছিল। শুনলাম আপনার স্ত্রী মারা গেছেন। আহারে, আমার খালারা বলছিল তারা আপনার স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন। আপনার স্ত্রীর রান্না নাকি খুব ভালো ছিল। বদরুল চাচার স্ত্রী মারা গেছেন 3 বছর আগে, সম্পূর্ণ একা অবস্থায় রান্নাঘরে। ডাক্তার বলেছিল হার্ট অ্যাটাক। আমি রিফাত আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শুনছেন অলৌকিক। শুনে আসলাম আমরা আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনাটা। যে ঘটনাটা আমরা শুনে আসলাম সেটা যেমন অদ্ভুত, তেমনি কিন্তু ভাবনারও। মানুষের ভয়, কুসংস্কার বা মানসিক চাপ থেকে অনেক কিছু ভুলভাবে ব্যাখ্যা করেও ফেলে। আবার কিছু ঘটনা সত্যিই যুক্তির বাইরে। আমরা এখানে ভয় ছড়াতে আসিনি, বরং বাস্তব গল্পগুলো তুলে ধরছি তার নিজের মতো করে। আর যদি আমাদের মাঝে কোনো সাইকোলজিস্ট, সোশ্যোলজিস্ট, ফোকলোর রিসার্চার, সুপার ন্যাচারাল বিষয়ের রিসার্চার কিংবা প্যারানর্মাল বিষয় নিয়ে যারা রিসার্চ করেন, অনেক জানাশোনা আছে, বা কোনো এক্সপার্ট, আপনি যদি আমাদের স্টুডিওতে আসতে চান এবং আপনার অভিজ্ঞতার ঘটনাগুলো বা অভিজ্ঞতার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, চলে আসুন আমাদের স্টুডিওতে। আমাদেরকে ইমেল করুন। আমাদেরকে ইমেল করবেন আমরা alokik@gmail.com এই অ্যাড্রেসে। চলছে অলৌকিক, আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ঘটনা বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে ঝুলে থাকা এক ভয়ঙ্কর সত্যের। এই ঘটনা এক পবিত্র আত্মার পতনের আর এক শয়তানের বিজয়ের। এই ঘটনা শোনার পর থেকে আমি নিজে প্রায় 1 সপ্তাহ ঘুমাতে পারিনি। মাস 3 আগে আমি একটা সিমেট্রিতে গিয়েছিলাম। সেখানকার পুরনো এপিটাফগুলো নিয়ে আমার একটা গবেষণার কাজ চলছিল। দুপুর গড়িয়ে বিকেল, চার্চের ঘন্টা বাজছে। আমি একটা বেশ পুরনো, প্রায় ভেঙে পড়া কবরে লেখা উদ্ধারের চেষ্টা করছি। তখনই আমি তাকে দেখি। একজন বৃদ্ধ শ্বেতাঙ্গ ভদ্রলোক, পরনে খুব সাধারণ শার্ট প্যান্ট, কিন্তু দেখলে বোঝা যায় তিনি এই দেশের নন। ধবধবে সাদা চুল, মুখের চামড়ায় গভীর ভাঁজ, আর হাত দুটো থরথর করে কাঁপছিল। তিনি আমার দিকে 2টো কবর পরে একটা নামহীন ক্রুশের সামনে দাঁড়িয়ে ফিস করে কি যেন বলছিলেন। আমি কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম। ভাবলাম হয়তো কোনো ট্যুরিস্ট পথ হারিয়েছেন। আমি তাকে ইংরেজিতে জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি, আর ইউ ওকে?
ভদ্রলোক আমার দিকে এমনভাবে তাকালেন, আমি প্রায় 10 সেকেন্ডের জন্য জমে গিয়েছিলাম মনে হয়। তার নীল চোখ দুটো এত গভীর ভয়, এত যন্ত্রণা আমি জীবনে দেখিনি। তিনি ভাঙা ভাঙা বাংলায় বললেন, তুমি কি আলো দেখো? আমি অবাক হয়ে বললাম, মানে? তিনি আমার হাতের নোটপ্যাডটা দেখালেন। তুমি কি লেখো? তুমি কি শয়তানের গল্প লেখো? আমি বললাম, আমি ঠিক গল্প লিখি না, আমি সত্যি ঘটনা সংগ্রহ করি। এটা শোনার পর তিনি যেন আরো অস্থির হয়ে পড়লেন। তিনি আমার হাতটা খপ করে ধরলেন। তার হাত ছিল বরফের মতো ঠান্ডা। কাঁপা কাঁপা গলায় আমাকে বললেন, আমার একটা সাক্ষ্য আছে। ইটস নট এ স্টোরি, ইটস এ টেস্টিমনি। তোমাকে শুনতে হবে, প্লিজ। আমাকে এটা থেকে মুক্ত হতে হবে। সেই বিকেলে পাথরঘাটা সিমেট্রির সেই গুমট পরিবেশে বসে সেই বৃদ্ধ আইরিশ ভদ্রলোক, যার নাম মিস্টার মাইকেল ওম্যালি, আমাকে তার জীবনের সেই ভয়ঙ্করতম অধ্যায়টির কথা শুনিয়েছিলেন। তিনি আয়ারল্যান্ডের একটা প্রত্যন্ত গ্রামের চার্চে স্যাক্রিস্টান ছিলেন। স্যাক্রিস্টান মানে হলো যিনি চার্চের পবিত্র সামগ্রী, পোশাক আশাক এসবের দেখভাল করেন। প্রায় 30 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনা তাকে দেশ ছাড়া করে, শেষ পর্যন্ত এই চট্টগ্রামে নিয়ে আসে। আমি ঘটনাটি মিস্টার মাইকেলের ভাষাতেই বলছি। তিনি ইংরেজি আর ভাঙা বাংলা মিশিয়ে যা বলেছিলেন, আমি চেষ্টা করেছি তা গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের গ্রামটার নাম ছিল বেইলে আন দিয়াবাল। গেইলিক ভাষায় এর মানে দাঁড়ায় শয়তানের শহর। নামটা কেন এমন ছিল তা নিয়ে অনেক লোককথা ছিল, তবে গ্রামটা ছবির মতো সুন্দর। আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে, সমুদ্রের ঠিক পারে, বিশাল বিশাল ক্লিফ, সবুজ মাঠ আর অন্তহীন কুয়াশা। আমাদের সেন্ট জুড প্যারিশটা ছিল সেই গ্রামের প্রাণকেন্দ্রে, আর সেই প্যারিশের প্রাণ ছিল ফাদার লিয়াম। ফাদার লিয়াম শুধু একজন প্রিস্ট ছিলেন না, তিনি ছিলেন একজন সাধু। তার বয়স 60-এর কোঠায়, দয়ার সাগর। তার বিশ্বাস ছিল পর্বতের মতো অটল। গ্রামের সবাই তাকে নিজের বাবার চেয়েও বেশি শ্রদ্ধা করত, ভালোবাসত। আমি মাইকেল গত 40 বছর তার সহকারী হিসেবে কাজ করছিলাম। তার চা বানানো, তার ঘর গোছানো, রবিবারের প্রার্থনার জন্য সব কিছু তৈরি করা, এটাই ছিল আমার জীবন। সব কিছু ঠিকঠাকই চলছিল যতক্ষণ না আউইফার ঘটনাটা ঘটল। আউইফা ছিল আমাদের গ্রামের বেকার, মানে রুটি বিক্রেতা মিস্টার শিনের একমাত্র মেয়ে। 17 বছর বয়স, পরীর মতো সুন্দর, সোনালি চুল আর অসম্ভব মিষ্টি স্বভাব। চার্চের গায়ক দলে সেই ছিল প্রধান গায়িকা। কিন্তু হঠাৎ করেই মেয়েটা বদলে যেতে শুরু করলো। প্রথমে সে চার্চে আসা বন্ধ করে দিল। যে মেয়ে কোনোদিন প্রার্থনা বাদ দিত না, সে গির্জার ত্রিসীমানায় আসা বন্ধ করল। তার বাবা মা ভাবলেন হয়তো বয়সের দোষ, কিন্তু ব্যাপারটা আরো খারাপের দিকে গেল। আউইফা কথা বলা বন্ধ করে দিল, শুধু নিজের ঘরে তালা বন্ধ থাকত। একদিন রাতে মিস্টার শিন আমার কাছে দৌড়ে এলেন। তার মুখ ভয়ে সাদা। মাইকেল, প্লিজ ফাদার লিয়ামকে ডাকো। আউইফা, ওহ গড, আউইফা। আমরা যখন তাদের বাড়িতে পৌঁছালাম তখন রাত প্রায় 2টা। বাইরে প্রচণ্ড ঝড়, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আউইফার ঘরটা ছিল দোতলায়। আমরা নিচে থেকেই একটা ঘরে আওয়াজ পাচ্ছিলাম, যেন কোনো বন্য পশু গোঙাচ্ছে। আমরা যখন তার ঘরের দরজায় পৌঁছালাম, আমি একটা তীব্র পচা গন্ধ পেলাম, পচা মাংস আর সালফারের মেশানো গন্ধ। ফাদার লিয়াম দরজাটা ঠেলে খুললেন। ভেতরে যা দেখতে পেলাম তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ঘরের আসবাবপত্র সব ভাঙা, জানলার কাঁচ চুরমার, আর আউইফা সে ঘরের এক কোণে ছাদের সাথে উল্টো হয়ে সেটেছিল, একটা মাকড়সার মতো। তার চোখ দুটো ছিল ধবধবে সাদা। সে আমাদের দিকে তাকিয়ে হাসল। সেই হাসি কোনো 17 বছরের মেয়ের হাসি ছিল না। বুড়োটা এসেছে। আইওফার মুখ দিয়ে একটা কর্কশ গভীর কণ্ঠস্বর বেরিয়ে এলো। অনেক দেরি করে ফেললে ফাদার, ভেড়ার পালটা এখন আমার। ফাদার লিয়াম এক মুহূর্ত বিচলিত হলেন না। তিনি তার ক্রসটা উঁচু করে ধরলেন। ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট আই কমান্ড ইউ, স্পিক ইউর নেম।
আয়ফা ছাদ থেকে একটা লাফের মতো দিয়ে মেঝেতে পড়ল। তার হাত পাগুলো মানে অস্বাভাবিকভাবে উল্টো দিকে বেঁকে গেল। সে হামাগুড়ি দিয়ে ফাদার লিয়ামের দিকে এগোতে লাগলো। নাম, আমার অনেক নাম। তোর ঈশ্বর আমাকে যতগুলো নামে ডেকেছে তার সবই আমার নাম। ফাদার লিয়াম আমার দিকে তাকিয়ে বললেন, মাইকেল, হলি ওয়াটার। আমি কাঁপা কাঁপা হাতে পবিত্র জল আয়ফার দিকে ছিটালাম। সাথে সাথে মনে হলো ওর গায়ে কেউ যেন অ্যাসিড ছুঁড়ে মারছে। ও এমন এক পৈশাচিক চিৎকার দিল যে আমার কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। ও দেয়ালে মাথা ঠুকতে শুরু করলো। চুপ কর, চুপ কর বুড়ো, সত্তাটা চিৎকার করে উঠল। তোর প্রার্থনা আমাকে থামাতে পারবে না। আমি তোর ভেতরটা দেখতে পাচ্ছি, তোর পাপগুলো দেখতে পাচ্ছি। ডাবলিন, মনে আছে ডাবলিন, লিয়াম, 1968 সাল, সেই মেয়েটা অ্যানা, সে তোমাকে বিশ্বাস করেছিল। তুমি ওর গর্ভে সন্তান দিয়েছিলে ফাদার। তারপর ওকে কনভেন্টের দরজায় ফেলে এসেছিলে। তুমি একজন খুনি লিয়াম। তুমি তোমার নিজের সন্তানকে খুন করেছ। তুমি একটা ভণ্ড। আমি দেখতে পেলাম ফাদার লিয়ামের হাতটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা এমন একটা সত্যি ছিল যা আমি 40 বছরেও জানতাম না। সত্তাটা অট্ট হাসিতে ফেটে পড়ল। লেগেছে তাই না? তোর বিশ্বাসে ফাটল ধরেছে। তোর ঈশ্বর তোকে এখন আর চিনতে পারছে না। ফাদার লিয়াম চোখ খুললেন। তার চোখে জল, কিন্তু কণ্ঠস্বর ছিল ইস্পাতের মতো কঠিন। আমার পাপ আমার, আমার বিচার আমার ঈশ্বর করবেন। তুই বিচার করার কেউ না, স্যাটান। তিনি ক্রসটা সজোরে আয়ফার কপালে চেপে ধরলেন। একটা প্রচন্ড বিস্ফোরণের মতো আওয়াজ হলো। আয়ফার পুরো শরীর ধনুকের মতো বেঁকে গেল। তার মুখ দিয়ে কালো ঘন ধোঁয়ার মতো একরাশ বমি বেরিয়ে এলো। আর তারপর সব শান্ত। আয়ফা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে রইল। আমরা সে যাত্রায় জিতে গেলাম। আয়ফা সুস্থ হয়ে উঠল। সে কিছুই মনে করতে পারছিল না। ফাদার লিয়ামকে সবাই ধন্যবাদ জানালো, কিন্তু আমি দেখতে পেলাম ফাদার লিয়াম কেমন যেন চুপচাপ হয়ে গেলেন। সেই রাতের পর থেকে তিনি আর আগের মতো হাসতেন না। তার কাঁধ দুটো যেন আরো ঝুঁকে গিয়েছিল। কিন্তু শয়তান এত সহজে হাল ছাড়ে না। ঠিক 1 মাস পর আয়ফা আবার অসুস্থ হয়ে পড়ল, এবং এবার এটা ছিল 10 গুণ বেশি ভয়ঙ্কর। সে শুধু কথা বলছিল না, সে জিনিসপত্র ছুঁড়ে মারছিল। সে তার বাবাকে এমন জোরে ধাক্কা মেরেছিল যে তার হাত ভেঙে যায়। ফাদার লিয়াম আবার গেলেন। এবার এক্সরসিজমটা চলল পুরো 8 ঘন্টা। আয়ফা ফাদার লিয়ামের সেই পুরনো পাপের কথা বারবার বলছিল, তাকে মানসিক অত্যাচার করছিল। তোর ছেলেটা এখন নরকে চলছে লিয়াম, তুইও আসবি, খুব তাড়াতাড়ি আসবি। ফাদার লিয়াম সেই এক্সরসিজমটা সফলভাবে শেষ করলেন। কিন্তু যখন তিনি বেরিয়ে এলেন, তাকে দেখে আমার খুব ভয় হলো। তিনি প্রচণ্ড কাশছিলেন, আর তার রুমালটা ছিল রক্তে ভেজা। সত্তাটা তার শরীর থেকেও কিছু একটা নিংড়ে নিয়েছিল। 1 সপ্তাহ কাটল না। আয়ফার অবস্থা আবার খারাপ হলো, এবং এবার অবস্থা এতটাই খারাপ হলো যে ডাবলিন থেকে, মানে ভ্যাটিকানের মেইন অফিস থেকে খবর এলো। বিশপ নিজে ফোন করলেন। তিনি ফাদার লিয়ামকে এই কেস থেকে সরিয়ে দিলেন। বিশপের যুক্তি হলো, ফাদার লিয়াম টু ইমোশনালি ইনভলভড। সত্তাটা তার অতীত জানে, তাই তিনি দুর্বল হয়ে পড়েছেন। তারা ডাবলিন থেকে একজন নতুন এক্সরসিস্ট পাঠালেন। এখানেই গল্পে ফাদার থমাসের প্রবেশ হলো। ফাদার থমাস ছিলেন ঠিক ফাদার লিয়ামের উল্টো। 30-32 বছর বয়স, লম্বা, সুদর্শন,
অসম্ভব আত্মবিশ্বাসী। তিনি এসেই চার্চের সব নিয়মকানুন বদলে ফেলতে চাইলেন। তিনি ফাদার লিয়ামের পুরনো পন্থায় বিশ্বাস করতেন না। তার কথা ছিল সব বাই দ্য বুক হতে হবে। ফাদার থমাসকে আয়োফার কেস দেওয়া হলো। আমি আর আমাদের প্যারিসের আরও দুজন জুনিয়র ফাদার, ফাদার ডেকলান আর ফাদার প্যাট্রিক, তাকে অ্যাসিস্ট করতে গেলাম। ফাদার থমাস ঘরে ঢুকেই বাইবেলের ভার্স পড়া শুরু করলেন, খুব জোরের সাথে, খুব আস্থার সাথে। আয়োফার বিছানার পাশে দাঁড়িয়েছিল। সে শুধু হাসছিল, একটা বিদ্রুপের হাসি। ফাদার থমাস চিৎকার করে বললেন, আই কমান্ড ইউ ইন দ্য নেম অফ আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট। আয়োফা তার কথা থামিয়ে দিল। সে খুব মিষ্টি আদুরে গলায় বলল, ধুর, তুমি খুব বোরিং, তোমার মধ্যে কোনো মজা নেই। ফাদার থমাস চমকে গেলেন। সত্তাটা তার সাথে কথা বলছে, কিন্তু তার আদেশে কোনো ভ্রুক্ষেপই করছে না। আমি ওকে চাই। আয়োফা আঙুল তুলে দরজার দিকে দেখালো। আমি ওই বুড়োটাকে চাই, ওই পাপিটাকে, লিয়ামকে এনে দে। ওকে ছাড়া আমি খেলবো না। ফাদার থমাস পবিত্র জল ছিটালেন। আয়োফা হাই তুলল, আর কত, যাও তো, লিয়ামকে না আনলে আমি কথা বলবো না। এরপর আয়োফা দেয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। আমরা পরের 3 ঘন্টা চেষ্টা করলাম। ফাদার থমাস তার জানা সব মন্ত্র পড়লেন, কিন্তু আয়োফা আর একটা কথাও বলল না, যেন সে ঘরেই নেই। আমরা ব্যর্থ হলাম। ফাদার থমাস রাগে অপমানে লাল হয়ে চার্চে ফিরলেন। তিনি কিছুতেই মানতে পারছিলেন না যে সত্তাটা তাকে পাত্তাই দিল না। কেন? উনি আমার চেম্বারে এসে পায়চারি করতে করতে বললেন, ও কেন লিয়ামকে চায়? লিয়ামের মধ্যে এমন কি আছে? আমি বলেছিলাম, হয়তো ফাদার লিয়ামের বিশ্বাস। বিশ্বাস? ফাদার থমাস হেসে উঠলেন, বিশ্বাস? ওই লোকটা তো নিজেই পাপী, সত্তাটা ওর গোপন কথা জানে। ও হয়তো ফাদার থমাস হঠাৎ থেমে গেলেন। তার চোখ দুটো চকচক করে উঠল। মাইকেল, তুমি তো লিয়ামের সাথে 2টো এক্সোরসিজমে ছিলে। তুমি কি কোনো অস্বাভাবিক কিছু দেখেছিলে? আমি একটু ভাবলাম, বললাম, তেমন কিছু না, শুধু কি? ফাদার লিয়াম, তিনি শেষের দিকে আর অফিসিয়াল বাইবেল থেকে পড়ছিলেন না। তার কাছে একটা ছোট কালো চামড়ায় বাঁধানো পুরনো বই ছিল। তিনি ওটা থেকেই পড়ছিলেন। সেই ভাষাটা ল্যাটিন ছিল না, অন্যরকম শোনাচ্ছিল। ফাদার থমাসের মুখটা একটা অদ্ভুত হাসিতে ভরে গেল। তাই তাই আমি জানতাম, ওল্ড ম্যান, হি ইজ নট হোয়াট হি সিমস। পরের দিন ফাদার থমাস বিশপের কাছে একটা আর্জেন্ট রিপোর্ট পাঠালেন। তিনি জানালেন যে তার সন্দেহ ফাদার লিয়াম আসলে শয়তানের সাথে কোনো চুক্তি করেছেন। তিনি হয়তো ডেমনিক ভার্স পড়েছিলেন, আর এ কারণেই সত্তাটা তার কথা শুনছিল। এটা কোনো এক্সোরসিজম না, এটা ছিল একটা চুক্তি। ব্যাপারটা এতটাই গুরুতর ছিল যে বিশপ সাথে সাথে নির্দেশ দিলেন, ফাদার লিয়ামকে ছাড়া পরের এক্সোরসিজমটা হবে না, তবে তিনি শুধু উপস্থিত থাকবেন। ফাদার থমাস পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ড করবেন, প্রমাণ করার জন্য যে লিয়াম আসলে কি করছেন। ফাদার লিয়াম এই প্রস্তাবে রাজি হলেন। তিনি আয়োফাকে বাঁচানোর জন্য সব করতে রাজি ছিলেন। সেই রাতটা ছিল আমাদের গ্রামের শেষ ভালো রাত। আয়োফার ঘরে আমরা সবাই, ফাদার থমাস, ফাদার ডেকলান, ফাদার প্যাট্রিক, আমি ক্যামেরা নিয়ে এক কোণে, আর ফাদার লিয়াম ঘরের আরেক কোণে চুপচাপ দাঁড়িয়ে। ফাদার থমাস প্রার্থনা শুরু করলেন। আয়োফা সাথে সাথে জেগে উঠল। সে হাসল, এসেছে, আমার প্রিয় পাপীটা এসেছে। সে ফাদার লিয়ামের দিকে তাকালো। ফাদার লিয়াম চোখ বন্ধ করে নিজেই সে কালো বইটা বের করলেন। তিনি নিচু স্বরে পড়তে শুরু করলেন। তিনি যেই পড়া শুরু করলেন, আয়োফা চিৎকার করে উঠল,
এটা হাসির চিৎকার ছিল না, এটা ছিল যন্ত্রণার চিৎকার। চুপ কর, ওটা পড়বি না, বন্ধ কর। তোর সাহস কি করে হয় এই নামগুলো উচ্চারণ করার? ফাদার থমাস সাথে সাথে ফাদার ডেকলানকে ইশারা করলেন, নাও ধরো ওকে। ফাদার ডেকলান আর প্যাট্রিক কিছু বোঝার আগেই ফাদার লিয়ামের ওপর ঝাঁপিয়ে পড়ল। কি করছো তোমরা? ফাদার লিয়াম চিৎকার করে উঠলেন, ছাড়ো আমাকে, আমি ওকে প্রায় হারিয়ে দিয়েছি। চুপ করো ভণ্ড। ফাদার থমাস এগিয়ে এলেন, তার হাতে বাইবেল। তুমি শয়তানের মন্ত্র পড়ছ, তুমি এই মেয়েটাকে ব্যবহার করেছ, তুমিই শয়তানের আসল বাহক। থমাস, তুমি বুঝতে পারছো না। ফাদার লিয়াম অসহায়ভাবে বললেন, এটা শয়তানের মন্ত্র না, এটা ওল্ড রাইটস, এটা আসল নাম যা দিয়ে ঈশ্বর পৃথিবী বানিয়েছিলেন। এই নামগুলোই ওকে সরাতে পারে। মিথ্যা কথা। ফাদার থমাস আমার দিকে বললেন, মাইকেল, ক্যামেরা অন, সবাই দেখুক এই শয়তানের সেবকের আসল রূপ। আমরা আজ এই লোকটার এক্সোরসিজম করব। আমি তখন কিং কর্তব্য বিমূঢ়। আমার 40 বছরের বিশ্বাস টলে গিয়েছিল। আমি ফাদার লিয়ামকে কাঁপতে দেখেছিলাম। সত্তাটা আইওফার শরীরে শুয়ে খলখল করে হাসছিল। হ্যাঁ হ্যাঁ, ওকে ধরো, ওই বুড়োটার বিচার করো। হ্যাঁ হ্যাঁ। আমার মনে হচ্ছিল ফাদার থমাসে ঠিক, ফাদার লিয়ামই হয়তো কোনোভাবে পথভ্রষ্ট হয়েছেন। আমরা সবাই মিলে ফাদার লিয়ামকে টেনে হিঁচড়ে চার্চে নিয়ে এলাম। ফাদার থমাসের নির্দেশে আমরা তাকে মূল বেদির মানে অল্টারের সাথে শক্ত করে বাঁধলাম। ফাদার লিয়াম কাঁদছিলেন। প্লিজ থমাস, এই ভুলটা করো না, তুমি যা ভাবছো তা না, তুমি দরজাটা খুলে দিচ্ছ, প্লিজ। ফাদার থমাস তার কথা শুনলেন না। তিনি এক্সোরসিজমের রিচুয়াল শুরু করে দিলেন ফাদার লিয়ামের ওপর। আই কমান্ড ইউ, আনক্লিন স্পিরিট, টু লিভ দিস হলি ম্যান। তিনি যখন এই কথাগুলো বলা শুরু করলেন, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। ফাদার লিয়ামের কান্না হঠাৎ করে থেমে গেল। তিনি আমাদের দিকে তাকালেন, তার চোখ দুটো কালো হয়ে গেল, পিট পিটে কালো। তিনি হাসলেন, একটা শীতল কর্কশ হাসি। ভুল। ফাদার লিয়ামের মুখ দিয়ে একটা নতুন কণ্ঠস্বর বেরিয়ে এলো, একটা গম্ভীর প্রাচীন স্বর। তুমি ভুল লোকের ওপর রিচুয়াল চালাচ্ছ ছোট ফাদার। ফাদার থমাস এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু তিনি ভাবলেন এটাই প্রমাণ যে লিয়াম পসেসড। তিনি আরো জোরে মন্ত্র পড়া শুরু করলেন। ফাদার লিয়াম বাধা অবস্থায় ছটফট করতে লাগলেন। তুমি ভাবলে তুমি একটা নেক রেখে তাড়াচ্ছ? বোকা, তুমি নিজেই পাখের খাঁচায় ঢুকে পড়েছ। ফাদার লিয়ামের শরীরটা ফুলতে শুরু করলো। তার পরনের কাপড় চোপড় ছিঁড়ে যেতে লাগলো, তার চামড়া ফেটে কালো ধোঁয়া বের হতে লাগলো। লিয়াম তো একটা দরজা ছিল, সেই সত্তাটা বলল। ওর বিশ্বাস, ওর প্রাচীন জ্ঞান একটা সিলমোহর ছিল। আর তুমি ফাদার থমাস, তুমি সেই সিলমোহরটা ভেঙে দিলে। তোমার অহংকার, তোমার উচ্চাকাঙ্ক্ষা দিয়ে তুমি দরজাটা খুলে দিলে। ফাদার থমাসের মুখ তখন ফ্যাকাশে। তিনি বুঝতে পারছিলেন কিছু একটা ভয়াবহ ভুল হয়ে গেছে। তিনি পিছু হটতে চাইলেন। কোথায় যাও? ফাদার লিয়ামের শরীরটা শূন্যে ভাসতে শুরু করলো, অল্টারের ঠিক ওপরে। খেল তো সবে শুরু। তুমি আমাকে ডেকেছ, এখন আমার আতিথেয়তা গ্রহণ করো। ফাদার লিয়াম শেষবারের মতো নিজের কণ্ঠে চিৎকার করে উঠলেন, হায়োফা, আমাকে মাফ করে দিস মা। এবং তারপর একটা বিকট শব্দ হলো। ফাদার লিয়ামের শরীরটা ধপাস করে মাটিতে পড়ে গেল। চার্চে নেমে এলো এক কবরের নীরবতা। শুধু টুপ টুপ করে ফাদার লিয়ামের রক্ত ছাদ থেকে মেঝেতে পড়ছিল। ফাদার লিয়াম মারা গেলেন। ফাদার থমাস হাঁটু গেড়ে বসে পড়েছিলেন। তিনি কাঁপছিলেন, কিন্তু কয়েক মুহূর্ত পর তিনি উঠে দাঁড়ালেন। তিনি তার মুখ মুছলেন,
শয়তানের বাহন ধ্বংস হয়েছে। তিনি কাঁপা গলায় ঘোষণা দিলেন, ডেভিল ইজ গন। এখন শুধু মেয়েটাকে পবিত্র করতে হবে। আমার তখন কথা বলার শক্তি ছিল না। আমি যা দেখেছি তা আমার ব্রেইন প্রসেস করতে পারছিল না। ফাদার থমাস আমাদের দুজনকে, মানে ফাদার ডেকলান আর প্যাট্রিককে নিয়ে আবার আয়োফার বাড়ির দিকে রওনা দিলেন। আমাকেও ক্যামেরা নিয়ে সাথে যেতে যেতে বললেন, শেষ কাজটা রেকর্ড করতে হবে। আমরা যখন আয়োফার ঘরে ঢুকলাম, ঘরটা একদম শান্ত, সেই পচা গন্ধটা আর নেই। আয়োফা বিছানায় শান্তভাবে ঘুমাচ্ছিল, যেন কতদিন পর শান্তি পেয়েছে। ফাদার থমাস হাসলেন, একটা বিজয়ের হাসি। দেখেছ, আমি বলেছিলাম আমার পদ্ধতিতে কোনো ভুল নেই। তিনি আয়োফার কপালে হাত রাখলেন আশীর্বাদ দেওয়ার জন্য। দ্য ওয়ার্ক অফ গড ইজ ডান। তিনি যখন হাতটা রাখলেন, আমি দেখতে পেলাম তিনি ক্রস সাইনটা উল্টো করে ধরলেন। আমার বুকের ভেতরটা থক করে উঠল। ফাদার থমাস আয়োফার কানের কাছে মুখ নিয়ে গেলেন। তিনি ফিস ফিস করে কিছু একটা বললেন, ল্যাটিন নয়, সেই প্রাচীন ভাষাটাও নয়, একটা ঘরে সাপের মতো হিস হিস আওয়াজ। আয়োফার চোখ দুটো খুলে গেল, কিন্তু সেই চোখে আর সাদা বা কালো কিছু ছিল না। চোখ দুটো খাঁটি সোনার মতো জল জল করছিল। আয়োফা বিছানায় উঠে বসল। সে ফাদার থমাসের দিকে তাকিয়ে হাসল। আপনি এলেন প্রভু। ফাদার ডেকলান আর প্যাট্রিক ভয়ে জমে গিয়েছিল। ফাদার থমাস, এসব কি? ফাদার থমাস আমাদের দিকে ঘুরলেন। তার মুখটা গলে যেতে শুরু করলো। চামড়াগুলো মোমের মতো গলে গলে পড়তে লাগলো। তার নিচ থেকে বেরিয়ে এলো একটা কুৎসিত পোড়া ধোঁয়ার মতো চেহারা। ফাদার থমাস বেচারা ডাবলিনের পথেই একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সেই সত্তাটা হাসতে হাসতে বলল। তার কণ্ঠস্বর ছিল হাজার হাজার মানুষের চিৎকারের মতো। আমি শুধু ওর স্যুটটা ধার নিয়েছিলাম। এই ছিল আসল টুইস্ট। সত্তাটা আয়োফার ভেতর ছিল না, সত্তাটা ছিল ফাদার থমাস। আয়োফার ভেতরেরটা ছিল আমার একটা বাচ্চা, থমাস রূপী শয়তানটা বলল। ওকে পাঠিয়েছিলাম শুধু লিয়ামকে বের করে আনার জন্য। কিন্তু কেন? ফাদার ডেকলান চিৎকার করে উঠলেন। কারণ ওই বুড়োটা ছিল শেষ রক্তধারা। ওদের পরিবারে প্রাচীন সন্তানদের রক্ত ছিল। একমাত্র ওই জানতো সেই আসল নামগুলো, সেই ওল্ড রাইটস, যে আমাদের ট্রুলি কষ্ট দিতে পারে। ওই কালো বইটা, ওটা ছিল আসল বাইবেল, যা ভ্যাটিকান হাজার বছর আগে লুকিয়ে ফেলেছিল, কারণ ওটা খুব বেশি শক্তিশালী ছিল। শয়তানটা হাসল। আমি নিজে ওকে মারতে পারতাম না। ওর বিশ্বাস ওকে রক্ষা করছিল, তাই আমি ওর নিজের ভাইদের দিয়েই ওকে মারানোর ব্যবস্থা করলাম। তোমাদের বিশ্বাস দিয়েই তোমাদের সবচেয়ে বড় অস্ত্রটাকে ধ্বংস করলাম। ফাদার লিয়াম কোনো ডেমনিক ভার্স পড়ছিল না, তিনি ঈশ্বরের আসল নামগুলো পড়ছিলেন। আর তোমরা তাকে শয়তানের উপাসক বলে তোমরাই আমার কাজটা করে দিলে। ফাদার ডেকলান আর প্যাট্রিক ক্রস তুলে ধরলেন। বিগন স্যাটান। বোরিং, শয়তানটা বলল। ও শুধু হাতটা নাড়ল। সাথে সাথে ফাদার ডেকলান আর প্যাট্রিকের শরীরে আগুন ধরে গেল। এক মুহূর্তের মধ্যে ওরা দুজন পুড়ে ছাই হয়ে গেল। আমি ভয়ে দেয়ালের সাথে সেঁটে গিয়েছিলাম, নড়তে পারছিলাম না। শয়তানটা আমার দিকে তাকালো। তোমাকে মারব না মাইকেল। ও আমার দিকে এগিয়ে এলো, আমার ক্যামেরার লেন্সের দিকে তাকালো। তোমাকে বাঁচিয়ে রাখবো, তুমি হবে আমার সাক্ষী। তুমি সবাইকে বলবে, তুমি বলবে কিভাবে বিশ্বাসকে হত্যা করলো। তুমি বলবে ঈশ্বর সেদিন হেরে গিয়েছিল।
ও আবার আয়োফার দিকে তাকালো। আয়োফা তখন একটা বাচ্চার মতো হাসছে। চলো মা, শয়তানটা বলল। সে আয়োফার দিকে হাত বাড়ালো। আয়োফার শরীরটা সোনালি আলো হয়ে সেই শয়তানের শরীরের সাথে মিশে গেল। মেয়েটার আত্মাটা ওটা নিয়ে নিল। ওর আত্মাটা ছিল আমার পুরস্কার, আর লিয়ামের আত্মাটা ছিল বোনাস। ফাদার থমাসের চেহারায় শয়তানটা শীষ দিতে দিতে আয়োফার বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি সেই রাতে সেই গ্রাম থেকে পালিয়েছিলাম। আমি জানি না এরপর কি হয়েছিল, আমি শুধু দৌড়েছিলাম। মিস্টার মাইকেল ঘটনাটা বলে শিশুর মতো কাঁদছিলেন। আমি তাকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না। সন্ধ্যা হয়ে আসছিল। তিনি তার পকেট থেকে একটা পুরনো জপমালা বা রোজারি বের করলেন। এটা ফাদার লিয়ামের ছিল। তার ছাইয়ের মধ্যে আমি এটা পেয়েছিলাম। এটা তোমার কাছে রাখো। এটা আমাকে পোড়ায়। আমি আর পারছি না। আমি অবলীলায় হাতটা বাড়িয়ে দিলাম। রোজারিটা ছিল অস্বাভাবিক ঠান্ডা। মিস্টার মাইকেল উঠে দাঁড়ালেন। গড ব্লেস ইউ মাই সন। তিনি ধীরে ধীরে সিমেট্রির ভেতর কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। শেষ হয়ে গেল আমাদের আজকের অলৌকিক। আজকের ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দিল রহস্য মানেই ভয় নয়, ভয় মানেই কুসংস্কার নয়। মানুষের বহু অভিজ্ঞতা ব্যাখ্যার অপেক্ষায় থাকে। আমরা শুধু সেই কথাগুলো তুলে ধরি। আপনার জীবনে যদি এরকম অভিজ্ঞতা থেকে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন, কিংবা আপনি যদি কোনো এক্সপার্ট হয়ে থাকেন, আপনি যদি প্যারানর্মাল বিষয় নিয়ে রিসার্চার হয়ে থাকেন, কিংবা এই বিষয়গুলো নিয়ে আপনার অনেক জানাশোনা থাকে এবং আপনি যদি আপনার সেই জ্ঞানগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, কিংবা আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে সরাসরি ইমেইল করুন আমরা alokik@gmail.com এই অ্যাড্রেসে। শুনছেন অলৌকিক। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী এপিসোডে। সৃষ্টি ছিলাম সাথে, সাইন আউট করছি। বিদায়। ডাক্তার সাহেব, ওর কি সেন্স আছে? কিছু একটা আছে, তবে সেটা সেন্স না, সেটা লজেন্স। Logins, where only common sense is missing. Excuse me? What?